আগের ক্লাসে আমরা পদার্থের অবস্থার পরিবর্তন পড়েছিলাম। এবার আমাদের পড়তে হবে লিন তাপ। তো লিন তাপ জানার আগে আমাদের অবস্থার পরিবর্তনটা ভালোভাবে জানতে হবে। তো যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা ডিসক্রিপশন দেখে ভিডিওটা দেখে নিবা। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা পড়াবো লিন তাপ। তাহলে লিন তাপ জিনিসটা কি হয়, তাহলে দেখো যে তাপের আছে সেটা ভাগ আছে। হ্যাঁ, তো একটা তাপ যেটা আমরা আগের দিন পড়েছি সেটা হবে বোধগম্য তাপ, মানে যেটাকে আমরা ফিল করতে পারি। তাহলে যে তাপ আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, সেটাকে বলা হবে বোধগম্য তাপ। আর একটা আছে, এটা হলো লিন তাপ। এবার এই তাপের প্রভাবে কোনো বস্তুর, মনে রাখবা, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। মানে এই তাপটার প্রভাবে আমরা বুঝতেই পারবো না যে কি হলো। ধরো আমাদের এই তাপটা দেওয়া হলো, তাহলে এই তাপের প্রভাবে কোনো উষ্ণতার পরিবর্তন হবে না। তাহলে যে তাপের প্রভাবে কোনো উষ্ণতার পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে এবার উষ্ণতার পরিবর্তন হবে না তাহলে কি হবে, তাহলে অবস্থার পরিবর্তন হবে। অবস্থার পরিবর্তন মানে ধরো একটা পদার্থ কঠিন আসে, তাহলে কঠিন থেকে তরল হয়ে যাবে, বা তরল আসে তরল থেকে গ্যাস হয়ে যাবে। তো এইভাবে যখন বিভিন্ন অবস্থার পরিবর্তন ঘটবে, সেই যে তাপটা হবে সেটাকে লিন তাপ বলা হয়। তা লিন তাপ কাকে বলে, যে তাপের প্রভাবে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না কিন্তু অবস্থার পরিবর্তন হয়, সেই তাপকে আমরা লিন তাপ বলবো। আমি আরো ভালোভাবে বলছি। ধরো এটা একটা কঠিন পদার্থ আছে, তাহলে এই যে কঠিন পদার্থ আমরা ধরো তাপ দিলাম, তাহলে তাপ দেওয়ার ফলে এই কঠিন পদার্থটা ধরো এইভাবে গলে গেল, দিয়ে এটা তরল হয়ে গেল। তাহলে এটা ছিল কঠিন, কঠিন থেকে এটা হয়ে গেল তরল। তাহলে কঠিন থেকে যে তরল হলো, তাহলে এটা যে তাপের প্রভাবে হবে সেটাকে বলা হবে লিন তাপ। তাহলে লিন তাপ বললাম আমরা কাকে বলে, কি হয় সেটা। তো আমরা লিখছি, লেখো, যে তাপের প্রভাবে, যে তাপের প্রভাবে বস্তুর বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়। অবস্থার পরিবর্তন হয়, তাকে লিন তাপ বলে। তাহলে বোঝা গেল, বললাম যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতার পরিবর্তন হবে না, অবস্থার পরিবর্তন হবে, সেটা লিখবা। যেমন কঠিনের লিন তাপ, কঠিনের বা কঠিনী ভবনের লিন তাপ, কঠিনী ভবনের লিন তাপ। এটা কি, আবার লিন তাপের আমরা ভাগ জানবো, তখন আমি বলবো যে কঠিনী ভবনের লিন তাপটা কি হয়, সেটা একটু পরে আমরা বলছি। এবার দেখো, এক্ষেত্রে আমরা যদি লিন তাপের মানটা বার করি, তাহলে আমি আগের দিন বলেছিলাম যে দেখো এইচ এর সঙ্গে যে এমটা আছে এটা সমানুপাতি হয়। মানে কোনো বস্তুর যে প্রযুক্ত তাপ, সেই তাপের সঙ্গে তার যে ভর, যে পরিমাণটা আমি বলেছিলাম যে ভর যদি দ্বিগুণ হয় তাহলে তাপটাও দ্বিগুণ হবে। তার মানে ভরের সঙ্গে এই যে তাপের সম্পর্ক দেখো, এটা কি হয়, সমানুপাতি হয়। তাহলে এখান থেকে যদি আমরা একটা সমান আসি, তাহলে একটা, দেখো সমানুপাতিকে সমান করলে একটা ধ্রুবক আসে, ধ্রুবকটা এল দিয়ে আসে, এইচ সমান এম এল, এটা একটা সূত্র। আর এই যে এলটা আছে, এল হলো লিন তাপ। এটা তোমরা একটু লিখে নাও, এখান থেকে আমরা এককগুলো বার করবো, তার জন্য আমি লেখালাম। তাহলে এলটা লিন তাপ। এবার দেখো এই যে এলটা আছে, আমরা যদি এল বার করি, তাহলে দেখো এখানে এইচ আছে, এইচ, এবার এমটা গুণ ছিল, এদিকে কি হয়ে যাবে, ভাগ, তাহলে এল সমান হয়ে যাবে এইচ বাই এম। এবার যদি আমরা এককটা বার করি, দেখো তাহলে কি আসবে, তাপ, তাপের একক কি হয়, ক্যালোরি, সিএল ক্যালোরি। আর নিচে আছে ভর, ভরের একক কি হয়, এসআই এ কেজি। তাহলে লিন তাপের এসআই একক কি হবে, ক্যালোরি পার কেজি, এটা হবে লিন তাপের এসআই একক। সিজিএস একক যদি বার করি তাহলে কি হবে, ক্যালোরি পার, এটা কেজির জায়গায় কি হবে, গ্রাম, কেজির জায়গায় হয়ে যাবে গ্রাম, এটা কি একক হবে, সিজিএস একক। তাহলে বোঝা গেল, দেখো এই যে এইচ এর সঙ্গে এমটা সমানুপাতি আছে, তার জন্য এখানে আমরা এল একটা পেয়ে গেলাম। এবার এলটা যেটা আছে ওটা লিন তাপ, লিন তাপ থেকে বার করলাম লিন তাপের এসআই একক ক্যালোরি পার কেজি, লিন তাপের সিজিএস একক ক্যালোরি পার গ্রাম। তাহলে এটা হলো লিন তাপের একক, আর এগুলো একটু মনে রাখো। এবার যেটা বলছিলাম, লিন তাপের যে বিভিন্ন ভাগ আছে সেটা সম্পর্কে জানবো। তো অবশ্যই এখনই ভিডিওটিকে লাইক করে দাও, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। দেখো নেক্সট এবার আমরা ওটাই জানবো, লিন তাপের বিভিন্ন ভাগ। তোমরা গেস করো কটি ভাগ হতে পারে, অনেকগুলো ভাগ আছে, 5-6টি আছে। তো আমরা 6টি, তো তার মধ্যে আমরা একটা প্রথমে জানবো, যেটাকে বলা হবে কঠিনী। আচ্ছা, গলন থেকে শুরু করি, তাহলে আমরা দেখো গলনের লিন তাপ, এটা আমরা জানবো। আগের দিন আমরা অবস্থার পরিবর্তনে জেনেছিলাম গলন, আর এটা হয়ে গেল গলনের লিন তাপ। এই দুটো আলাদা, মনে রাখবা, গলন এবং গলনের লিন তাপ এই দুটো আলাদা। গলন কাকে বলে আমি কি বলেছিলাম আগের দিন, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেটাকে গলন বলা হয়। এবার গলনের লিন তাপ মানে কি,
কোনো বস্তুকে তরল থেকে কঠিন থেকে তরলে পরিণত করতে যে লিনতাপের প্রয়োজন হয় তাকে বলা হয় গলনের লিনতাপ। মানে কোনো একটা বস্তুর মধ্যে ধর আমরা সেটার কঠিন আছে, ধরো একটা বরফ আছে, তাহলে সেটাকে গলিয়ে দিতে মানে জলে পরিণত করতে যে লিনতাপের প্রয়োজন হবে সেটাকে বলা হবে তার গলনের লিনতাপ। যেমন এবার আমি ধরো বললাম বরফের বা জলের গলনের লিনতাপ কত হয় 80 ক্যালোরি, মানে 80 ক্যালোরি তাপ দেওয়ার ফলে 1 গ্রাম জলটা বরফে পরিণত হয়। তাহলে এবার গলনের লিনতাপ আমি বোঝালাম, আবার বলছি যে তাপটা প্রয়োজন হবে যে লিনতাপটা যার প্রভাবে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হবে সেটা বলা হবে, সেটাকে বলা হবে। এবার তাহলে গলনের লিনতাপ আমি বলছি, লিখো কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে লিনতাপের প্রয়োজন হয় তাকে গলনের লিনতাপ বলে। তাহলে এটা হয়ে গেল গলনের লিনতাপ। যেমন আমি ধরো বলছি যে দেখো জল, আচ্ছা বরফ থেকে জলের গলনের লিনতাপ বরফ থেকে জলের গলনের লিনতাপ কত হয় 80 ক্যালোরি পার গ্রাম। এটা ভালোভাবে মনে রাখো। তাহলে বরফ থেকে জল গলনের যে লিনতাপ সেটা কত হয় 80 ক্যালোরি পার গ্রাম। এবার দেখো লিনতাপের আমরা প্রথমটাই জানলাম, আরও আছে সেগুলো আমি বলবো। তো লিনতাপ দেখো কি হয় বললাম। নেক্সট এবার যেটা আছে গলনের পরে যেটা আমাদের নেক্সট প্রক্রিয়া ছিল, আশা করছি তোমাদের মনে আছে, সেটা কি ছিল? অবশ্যই সেটা বাষ্পীভবন ছিল। তাহলে এবার বাষ্পীভবনের লিনতাপ সম্পর্কে আমরা জানবো। দেখো লিনতাপ মানে, এবার বাষ্পীভবনের লিনতাপ মানে কি হবে, যখন কোনো একটা তরল পদার্থ বাষ্পে পরিণত হবে তাহলে যে লিনতাপের প্রয়োজন হবে সেটাকে বলা হবে বাষ্পীভবনের লিনতাপ। যেমন জানো জলের ক্ষেত্রে জলটা বাষ্পে পরিণত হতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন হয় 1 গ্রামে। তাহলে 1 গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে 537 ক্যালোরি। সিম্পল আরো ভালোভাবে বোঝাচ্ছি আমি। ধরো এটা আছে জল, তাহলে এই যে জলটাকে বাষ্পে পরিণত করতে ধরো আমি এগুলো বললাম বাষ্প, তাহলে যে লিনতাপটা প্রয়োজন হবে সেটাকে বলা হবে এটা বাষ্পীভবনের লিনতাপ। সেটা কত হয় 537 ক্যালোরি পার গ্রাম, মানে 1 গ্রামে 537 ক্যালোরি। তাহলে এবার আমি বলছি, তোমরা আবার পয়েন্ট করে লিখো যে বাষ্পীভবনের লিনতাপ। দেখো কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত করতে যে লিনতাপ প্রয়োজন তাকে বাষ্পীভবনের লিনতাপ বলে। যেমন জলের বাষ্পীভবনের লিনতাপ লিখো 537 ক্যালোরি পার গ্রাম। এবার এখানে দেখো একটা কোয়েশ্চেন আছে যে জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম, এটা বলতে কি বোঝো? তো সেটা আমি বলছি। তাহলে কোয়েশ্চেন আসবে জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? তো অ্যান্সার শোনো, এটা লিখতে হবে যে জলের বাষ্পীভবনের লিনতাপ 537 পার গ্রাম বলতে বুঝি 1 গ্রাম জলকে বিশুদ্ধ বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। এটার মানে 1 গ্রাম আছে জল, বিশুদ্ধ জল, তাহলে সেটাকে 1 গ্রাম বিশুদ্ধ বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি প্রয়োজন হবে। তো এটাই তোমাদের লিখতে হবে। তো কোশ্চেনের সময় এগুলো আমি ভালোভাবে ডিসকাস করব। তো কোশ্চেন অ্যান্সারের লেকচার সব শেষে আসবে, নো টেনশন, সব আছে। নেক্সট এবার দেখো বাষ্পীভবনের লিনতাপ দেখলাম, গলনের লিনতাপ আরো দুটো আছে, তো এগুলো আমি বলছি। এগুলো লিনতাপের বিভিন্ন ভাগ, আরো অনেক ধরনের আছে, তো তোমাদের এখানে আমি 4টা যে মেন পয়েন্ট সেগুলো আমি বলছি। তারপরে এবার আছে দেখো এটার উল্টোটা যেটাকে বলা হয় ঘনীভবনের লিনতাপ। তাহলে এবার হেডিং দাও ঘনীভবনের লিনতাপ। কি হয় ঘনীভবনের লিনতাপ? আগে মনে করো যে ঘনীভবন জিনিসটা কি হয়, আশা করছি মনে আছে। ঘনীভবন প্রক্রিয়া মানে কি? দেখো যে প্রক্রিয়ায় কোনো বাষ্প তরলে পরিণত হয় সেটাকে বলা হয় ঘনীভবন।
তাহলে বললাম বাষ্প যখন তরলে পরিণত হবে সেটাকে বলা হবে ঘনীভবন। এবার ঘনীভবনের লীন তাপ মানে কি? এবার এই ক্ষেত্রে জানো তোমরা যে ঘনীভবনের তাপটা মাইনাস হয়, নেগেটিভ হয়, এটা মানে তাপটা কমাতে হয়। তাহলে এক্ষেত্রে লীন তাপের প্রয়োজন হবে না, লীন তাপের বর্জন হবে, ঠিক আছে, মানে লীন তাপটা আমাদের বার করতে হবে। তাহলে এবার দেখো তাহলে এটা কি হবে, কাকে বলে? কোনো বাষ্পীয় পদার্থ তরলে পরিণত হলে যে লীন তাপের বর্জন হয় বা বর্জন ঘটে সেটাকে বলা হবে তার কি, দেখো, ঘনীভবনের লীন তাপ। তো এইভাবে আমরা বলছি, তোমরা লিখো। কোনো গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় মানে বাষ্প একই কথা, গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হলে যে লীন তাপের বিকিরণ হয়, বিকিরণ হয় মানে বর্জন হয়, যে লীন তাপের বিকিরণ হয় তাকে ঘনীভবনের লীন তাপ বলে, তাকে ঘনীভবনের লীন তাপ বলে, লিখে নাও। আচ্ছা যেমন, আচ্ছা এবার ঘনীভবনের লীন তাপের মানটাও দেখো সেম আসে যেমনটা বাষ্পীভবনের ক্ষেত্রে আসে, কত, 537 ক্যালোরি। এবার যে 537 ক্যালোরি আছে সেটা বাষ্পীভবনের ক্ষেত্রে প্রয়োজন হয়, মানে আমাদেরকে দিতে হয়। আর ঘনীভবনের ক্ষেত্রে এটা উল্টো হবে, মানে এটা থেকে বিকিরণ হবে কত, 537 ক্যালোরি, কিন্তু মানটা সমান থাকবে ঘনীভবনের ক্ষেত্রে এবং বাষ্পীভবনের ক্ষেত্রে দুটোই হবে 537 ক্যালোরি। লিখবা যেমন জলীয় বাষ্পের ঘনীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে বললাম দেখো যে জলীয় বাষ্পের ক্ষেত্রে ঘনীভবনের যে লীন তাপের মানটা আসে সেম বাষ্পীভবনের মতোই 537 ক্যালোরি। লাস্ট আর একটা আছে, সেটা হলো আমাদের কঠিনীভবনের লীন তাপ, যেটা বলছিলাম বলবো। তো কঠিনীভবনের লীন তাপ মানে কি? তো কঠিনীভবন কাকে বলে, কি হয় মনে করো, কঠিনীভবন ছিল যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ কঠিনে পরিণত হয় সেটাকে বলা হয় কঠিনীভবন। তাহলে একটা তরল আছে, ধরো জল আছে, তাহলে জলটা বরফে পরিণত হবে, তাহলে সেই যে প্রক্রিয়াটাকে বলা হয়েছিল কঠিনীভবন। তাহলে এবার কঠিনীভবনের লীন তাপ মানে কি হবে, কোনো তরল পদার্থকে কঠিনে পরিণত করব, তাহলে তাপটা বর্জন করতে হবে, তাহলে এই ক্ষেত্রেও তাপের বিকিরণ হবে। সিম্পল, দেখো জলটাকে যখন বরফ করা হয় তখন ফ্রিজের মধ্যে রাখা হয়, তার মানে ঠান্ডা করা হয়, তার মানে তাপটা বর্জন করা হয়। তাহলে এটাই আমরা জানবো যে, দেখো এবার আমি বলছিলাম যেটা যে কঠিনীভবনের লীন তাপ, তাহলে কঠিনীভবনের লীন তাপ কাকে বলে, কি যখন কোনো পদার্থ কঠিন থেকে তরল থেকে কঠিনে পরিণত হবে, তাহলে যে লীন তাপের বিকিরণটা হবে সেটাকে বলা হবে তার কঠিনীভবনের লীন তাপ। এবার এই কঠিনীভবনের লীন তাপের মানটা গলনের যে মানটা ছিল সেটার মানের সাথে সমান আসে, সেই মানটা কত ছিল, 80 ক্যালোরি পার গ্রাম। তো এবার 80 ক্যালোরি পার গ্রাম এখানে বিকিরণ হবে, যেমন আমাদের গলনের ক্ষেত্রে তাপটা দিতে হচ্ছিল 80 ক্যালোরি পার গ্রাম, এই ক্ষেত্রে 80 ক্যালোরি পার গ্রামের বিকিরণ ঘটবে, মানে তাপটা বেরিয়ে যাবে। তাহলে এবার আমি বলছি ওটা লিখো লাস্ট, যে কঠিনীভবনের লীন তাপ, কঠিনীভবনের লীন তাপ কাকে বলে বলছি লিখো, কোনো তরল পদার্থ কঠিনে পরিণত হলে যে লীন তাপের বিকিরণ হয়, তাকে ওটা বলে, তাকে কঠিনীভবনের লীন তাপ বলে। এবার যেমন যেমন জলের কঠিনীভবনের লীন তাপ, 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা এখানে আর একটা কোশ্চেন আছে যে জল গলনের বা জলের যে কঠিনীভবনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? তাহলে যদি বলা হয় জল গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, তো আমি সেটা বলছি। দেখো 1 গ্রাম বিশুদ্ধ জলকে, 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে 80 ক্যালোরি লীন তাপের প্রয়োজন হয়। তাহলে আমরা কি বুঝি 80 ক্যালোরি পার গ্রাম বলতে?
এটা বলতে বুঝি যে 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে 80 ক্যালোরি লীন তাপের প্রয়োজন হবে। বাকি আমরা কোশ্চেন অ্যান্সারের যে সেশন আছে শেষ লেকচারে আমরা এটা ডিসকাস করব, কোশ্চেন অ্যান্সার সব কিছু। বাকিগুলো আমরা পড়ছি, তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। জানো আমি ক্লাস 7 থেকে 12 যত সায়েন্সের সব কিছু ধীরে ধীরে পড়াচ্ছি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং যদি কেউ তোমাদের থাকে ক্লাস 7 থেকে 12 এর মধ্যে, তাকে আমার ভিডিওগুলো অবশ্যই পাঠিয়ে দিও, একটু আমাদের সাহায্য হয়ে যাবে। তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে। এবার আমরা কয়েকটি ঘটনা সম্পর্কে জানবো যেগুলো আমাদের ডেইলি লাইফে হয়। ধরো জানো তোমরা যে মাটির কলসির মধ্যে যখন জল রাখা হয় তখন জলটা ঠান্ডা থাকে। তো এটা এমনটা কেন হয় সেটা আমরা জানবো। তাহলে মাটির কলসির মধ্যে তোমরা জিনিস একটা লক্ষ্য করবা, ধরো এটা একটা মাটির, আমি সিম্পল বলছি, এটা ধরো আছে, তাহলে এগুলোর মধ্যে দেখবা ছোট ছোট খুবই গ্যাপ থাকে, এগুলো দেখা যাবে না যদিও, তো এগুলো হয় মনে রাখো। এবার যে ছোট ছোট গ্যাপ আছে মানে ফুটো আছে, তার ফলে এই গ্যাপগুলো থাকার কারণে সেখানে একটু একটু জল বেরিয়ে চলে আসে। তাহলে তার জন্য দেখবা উপরটা একটু ভিজে ভিজে থাকে। তাহলে এবার যে একটু জল বেরিয়ে চলে এলো, তাহলে যে জলটা আছে সেটা অনেক গরমকাল, এবার গরমকালে জলটা ঠান্ডা থাকবে। তাহলে এমনটা কেন হবে? কারণ যে জলটা বেরিয়ে এলো সেটা এবার কি হবে, বাষ্পীভবন হবে, দিয়ে সেটা উড়ে যাবে বাষ্প হয়ে। এবার বাষ্পীভবনের জন্য, বাষ্প হওয়ার জন্য জানি আমরা লীন তাপের প্রয়োজন হয়, তাপের প্রয়োজন হয়। তাহলে সেই তাপটা কোথা থেকে পাবে? সেই তাপটা পরিবেশ থেকে, এবং যে মাটির কলসি আছে সেই কলসির যে জল আছে জল থেকে শোষণ করবে। তাহলে ওই যে জলটা থেকে তাপটা শোষণ করে নিল, তার মানে তাপটা বেরিয়ে গেল। আমি আরো ভালোভাবে বলছি, ধরো এটা আছে, তাহলে এবার যে জলগুলো আছে এবার এই জলগুলো বাষ্পীভবন হওয়ার জন্য যে তাপটা প্রয়োজন হবে সেই তাপটা জল থেকে আসবে। তাহলে এই যে জলটা থেকে তাপটা কমে গেল, তাপটা চলে গেল, তার মানে এটা কি ঠান্ডা হয়ে যাবে অবশ্যই। বোঝা গেল? মানে এই তাপ, এই যে জলগুলো আছে ওপরে উড়ে যাবে, তাহলে যে তাপটা প্রয়োজন হবে সেটা কি জল থেকে চলে আসবে, দিয়ে জলটা ঠান্ডা হয়ে যাবে। তো এই কারণে মাটির কলসির মধ্যে জল ঠান্ডা থাকে। আশা করছি বোঝা গেল যে ক্ষেত্রে বাষ্পীভবন থাকে, বাষ্পীভবনের জন্য লীন তাপের প্রয়োজন হয়, লীন তাপটা জল থেকে আসে এবং পরিবেশ থেকে আসে, দিয়ে এই জল থাকার কারণে এটা উড়ে যায় এবং যে জলটা আছে সেটা ঠান্ডা থেকে যায়। তো এইভাবে দেখো মাটির কলসিতে জল ঠান্ডা থাকে। একটা ঘটনা জানবো, যেটা হয় যখন কোনো হাতের মধ্যে দেখবা ইথার নামের একটা স্পিরিট পাওয়া যায়, হ্যাঁ, তো সেটা যদি দেওয়া হয় তাহলে হাতটা ঠান্ডা হয়ে যায়। স্প্রে টাইপসের জিনিস, তাহলে স্প্রে করলে ওটা ঠান্ডা কেন হয়ে যায় সেটা, বা তোমরা স্যানিটাইজার বা কোনো কিছু যদি হাতে দাও, স্যানিটাইজার আশা করছি জানো, তো সেটা দেওয়ার ফলে হাতটা ঠান্ডা হয়। এগুলো কেন? আচ্ছা, এই যে পয়েন্টগুলো বললাম এগুলো আমরা কোশ্চেন অ্যান্সারের সময় ভালোভাবে লিখিয়ে দিব, সো নো টেনশন, কোশ্চেনের সময় লিখে দিব। এখন আমি জাস্ট বোঝাচ্ছি, বোঝাটা মেন ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই। এবার দেখো, তাহলে বলছিলাম যে যখন স্পিরিট বা কোনো স্যানিটাইজার দেওয়া হয় হাতে, তো সেটা ঠান্ডা কেন হয়ে যায়? কারণ যে স্যানিটাইজার আছে সেটা খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়ে যায়, দিয়ে আমাদের পরিবেশে মিশে যায়। এবার বাষ্পে পরিণত হওয়ার জন্য আমরা কি জানি যে তাপের প্রয়োজন হয়, লীন তাপের প্রয়োজন হয়। এই যে তাপটা আছে সেটা কোথা থেকে আসবে? অবশ্যই পরিবেশ থেকে আসবে এবং হাত থেকে আসবে। এবারে হাতের যদি তাপটা চলে আসে, মানে হাত থেকে তাপ বর্জন হয়ে যায়, তাহলে এবার হাতের তাপ কমে গেল, তার মানে সেটা কি হয়ে গেল? ঠান্ডা হয়ে গেল। বোঝা গেল? তার মানে যে হাতের স্যানিটাইজার বা স্পিরিট বা ইথার যেগুলো আছে সেগুলো বাষ্পীভবন হওয়ার জন্য তাপের প্রয়োজন হয়। তাহলে তাপটা কোথা থেকে আসবে? হাত থেকে বা সেই জিনিসগুলো থেকে। তার প্রভাবে যে তাপটা কমে যাবে, তাপের বর্জন হবে, তাহলে তাপ কমে গেল, তার মানে কি হলো? বস্তু ঠান্ডা হয়ে গেল। তো এই কারণে যে জিনিসগুলো ঠান্ডা হয়ে যায়। লাস্ট একটা টপিক আমরা জানবো, তারপরে আমাদের লেকচার শেষ হয়ে যাবে। তাহলে দেখো, তোমরা জানো যে যখন ঘর মোছা হয় ঠান্ডা জল দিয়ে, গরমকালে যখন ঘর মোছা হয় তখন ঘরটা অনেক ঠান্ডা ঠান্ডা ফিল হয়। তো এমনটা কেন হয় সেটা জানবো। তাহলে দেখো, যখন ঘর, আমি ধরো বলছি সিম্পল, এটা ধরো ঘর আছে, এবার ঘরের মধ্যে যখন ধরো আমি বললাম এটা মেঝেটা, তারপরে আশেপাশে এগুলো ধরো জল জল দিয়ে মোছা হলো, তার প্রভাবে এই যে জলগুলো আছে সেগুলো গরমের কারণে বাষ্পীভবন হয়ে যাবে, দিয়ে সেগুলো বাষ্প হওয়ার চেষ্টা করবে। এবার যেহেতু বাষ্প হবে, তাহলে বাষ্প যেগুলো আছে সেগুলো ওড়ার জন্য কি, বাষ্পীভবন হওয়ার জন্য তাপের প্রয়োজন হবে। তাহলে তাপগুলো কোথা থেকে আসবে? অবশ্যই ঘরের যে পরিবেশ আছে। তাহলে ঘরের পরিবেশ থেকে যে তাপটা শোষণ হবে, তার মানে তাপ কমে যাবে ঘরের। তাহলে ঘরের তাপ কমে গেল, তার মানে কি হয়ে গেল? ঘরটা ঠান্ডা হয়ে গেল। তাহলে বোঝা গেল যে যেহেতু ঘরের যে তাপের পরিমাণটা আছে সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে, কারণ যে জলগুলো লীন তাপের মাধ্যমে বাষ্পীভবন হবে, তার জন্য এই যে ঘরের তাপমাত্রা, যে গড় তাপমাত্রা আছে, গড় তাপমাত্রাটা কমে যাবে, তার প্রভাবে ঘরটা ঠান্ডা হয়ে যাবে। একটা প্রশ্নের উত্তর দাও দেখি,
লিন ধাপের একক কি? আমি এখনই একটু আগে পড়ালাম যে লিন ধাপ জিনিসটা কি, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলো যে লিন ধাপের একক কি। তো আজকে আমাদের দেখো তাপ চ্যাপ্টার শেষ হয়ে গেল। অবশ্যই আমরা প্রথম চ্যাপ্টার থেকে শেষ পর্যন্ত যে চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা পড়াবো। অবশ্যই ক্লাস 7 থেকে 12 পর্যন্ত যত সায়েন্সের সব কিছু পড়াবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, এবং পরের ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যদি কেউ থাকে অবশ্যই তাদেরকে চ্যানেলটি শেয়ার করে দাও, এবং আবার পরে ক্লাসে দেখা হচ্ছে। তাহলে আজকে আমাদের তাপটা শেষ হয়ে গেল, আবার পরে ক্লাসে আসছি। ঠিক আছে, সবাই থাকো ভালো।